আসসালামু আলাইকুম। ট্রিপ টু সুইজারল্যান্ডের আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বটি একটু স্পেশাল, কারণ আমরা ইয়াংফ্রুইয়ক যাচ্ছি, যেটার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 11,360 ফিট উপরে। এটাকে টপ অফ ইউরোপও বলা হয়। আমরা চলে এসেছি গ্লিন্ডেলওয়াল্ড টার্মিনালে। টার্মিনালের নিচের অংশে 3তলা কার পার্ক রয়েছে, যেখানে গাড়ি পার্ক করে আমরা চলে আসলাম টার্মিনালের ভেতর। এখান থেকেই টিকিট সংগ্রহ করে নেব। প্রচণ্ড ভিড়, এবং যেভাবে সামনে এগোচ্ছে আসলে এভাবে গেলে 2 ঘন্টা দাঁড়ায় থাকা লাগবে। আমি দেখি সেলফ চেক আউট থেকে টিকিট নেওয়ার চেষ্টা করব। এখান থেকে এইগার এক্সপ্রেস করে যদি যাই আমরা, তাহলে এইগার গ্লেশিয়ার নিয়ে যাবে, এবং যেতে লাগবে আমাদের 15 মিনিট। সেখান থেকে ট্রেনে 26 মিনিট, তারপর আমরা পৌঁছে যাব ইয়াংফ্রুইয়কে। আমি টিকিট করলাম, কিন্তু কেবল কারে ওঠানামার জন্য প্রায় 1.25 ঘন্টা অপেক্ষা করতে হবে। আর একটু দেরি করলে আসলে আজকের টিকিট পাওয়া যাইতো না। তো যারা এখানে আসবেন, আপনাদের সবাইকে সাজেস্ট করব আগে থেকে অনলাইনে টিকিট নিয়ে নেওয়ার জন্য। আপনারা যখন ওয়েবসাইট থেকে টিকিট কাটবেন, তখন আপনারা দেখতে পারবেন যে কোথা থেকে গেলে কত টাকা চার্জ করবে। ওয়েবসাইটে গেলে এই ম্যাপটা দেখতে পারবেন আপনারা। বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায়, ইন্টারলেকান থেকেও যাওয়া যায়, গ্লিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে, গ্লিন্ডেলওয়াল্ড থেকে, এবং লাউটারবার্নান থেকে। তো কোথা থেকে গেলে কত চার্জ সবই আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। তো দেখে আপনার টিকিটটা কেটে নেবেন। ইয়াংফ্রুইয়ক হলো ইয়াংফ্রু পর্বতমালার সবচেয়ে উপরের অংশ। এখানে দেখার অনেক কিছুই আছে। প্রথমবার যাচ্ছি, শুনেছি আসলে 4 ঘন্টার নিচে থাকলে সব কিছু দেখে কভার করা সম্ভব না, কিন্তু আমরা যাচ্ছি মাত্র 3 ঘন্টার জন্য, কারণ টিকিট পেয়েছি একদম শেষের দিকে। দেখি কতটুকু দেখা যায়। যেহেতু অনেক সময় অপেক্ষা করতে হবে, আমরা টার্মিনালটা একটু ঘুরে দেখি। আমরা উঠে পড়লাম এইগার এক্সপ্রেসে, যেটা আমরা কেবল কার নামে চিনি। এখানে এটাকে গন্ডোলাও বলা হয়। এখান থেকে আমাদের 15 মিনিট লাগবে এইগার গ্লেশিয়ার যেতে। আর এই এইগার এক্সপ্রেস যেটাতে আমরা উঠলাম, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক কেবল কার। একটা ক্যারিয়ারে একসঙ্গে 26 জন করে বসতে পারে। আর এটার গতিবেগ সেকেন্ডে 8 মিটার বা 26 ফিট। এখানে এই এইগার এক্সপ্রেসের 44টার মতো কেবল কার বা গন্ডোলা রয়েছে, যার মাধ্যমে প্রতি ঘন্টায় প্রায় 2200 যাত্রী যাতায়াত করতে সক্ষম। গ্লিন্ডেলওয়াল্ডে এটা চালু করা হয় 2020 সালের ডিসেম্বর মাসে। এর আগে অবশ্য অন্য ধরনের কেবল কার ছিল উপরে যাওয়ার জন্য।
আমরা পৌঁছে গেলাম ৭,৬১০ ফিট উপরে এইগার গ্লেচিয়ারে। এই স্টেশনটি চালু হয় 1898 সালে। চিন্তা করতে পারেন কত বছর আগে, প্রায় 126 বছর। তো যাই হোক, আমরা এখন এই ট্রেনে করে চলে যাব আমাদের গন্তব্য ইয়াংফু ইয়কে। সেখান পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে 26 মিনিট। এই গ্লেচিয়ার থেকে ইয়াংফু ইয়ক ট্রেন লাইন প্রায় 9.5 কিলোমিটার মতো লম্বা। আর এই 9.5 কিলোমিটারের ভিতরে অনেক স্টেশন ছিল, বাট সেই স্টেশনগুলো এখন অধিকাংশই বন্ধ। তো আমরা যারা ইয়াংফু ইয়কে যাব তাদেরকে হয়তো একটা স্টেশনে দাঁড়ানো লাগতে পারে। পাহাড়ের ভেতর দিয়ে টানেলের এই ট্রেন লাইন তৈরির সময় 1899 সালে একটা এক্সপ্লোশন হয়, যাতে 6 জন শ্রমিক নিহত হয়েছিল। আর এটার কারণে 4 মাস কাজ বন্ধ ছিল শ্রমিকদের স্ট্রাইকের জন্য। এই টানেল তৈরির সময়কার কিছু ফটো দেখানোর চেষ্টা করলাম আপনাদের, যেগুলো ওয়েবসাইট থেকে নেওয়া। এত উঁচু পাহাড়, ঠান্ডার ভিতরে কীভাবে এরা কাজ করলো মাথায় আসে না। আমরা এখন ইউরোপের সবচাইতে উঁচু স্টেশন ইয়াংফু ইয়কে। 1912 সালে এই স্টেশনটি চালু করা হয়। এই পর্যন্ত আসার জন্য এখানকার শ্রমিকদের যে অবদান তা স্বীকার করতেই হবে। যেহেতু আমরা আমাদের ডেস্টিনেশনে চলে আসছি, এখন দেখে নেওয়া যাক আমরা এখানে কী কী দেখতে পারবো। তো প্রথমেই যে লিস্টে আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আইসমির, যেটাকে সি অফ আইস বলা হয়, অ্যাপ্লাইন সেন্সেশন, স্ফিংস অবজারভেটরি, ইয়াংফু প্লাটিউ অথবা গ্লাসিয়ার প্লাটিউ বলা যায়, আইস প্যালেস। এখানে লাঞ্চ করতে পারবো আমরা, রেস্টুরেন্ট আছে, স্নো ফান পার্ক আছে এবং মনজসাট, যেটা অন্য একটা পাহাড়ে। তো দেখা যাক আমরা আজকে কী কী দেখতে পারি। তবে আরেকটা কথা, এর ভিতরে আমরা কিন্তু এইসমির স্টেশনটা রেখে এসেছি আগের স্টেশনে, কিন্তু আমরা নামিনি, কারণ জানতাম না যে আমরা এই স্টেশনে নামলে আবার পরে কুইক উঠতে পারবো কিনা। যাক, ওটা আর দেখা হবে না, যেহেতু যাবার সময় ওই ট্রেনটা স্টেশনে আর দাঁড়াবে না। আমরা প্রথমেই চলে আসলাম ইয়াংফু গ্লাসিয়ার প্লাটিউতে। ওফ, অনেক বেশি রিফ্লেকশন, অনেক হোয়াইট। আসলে আগে অনেক মাউন্টেন দেখছি, কিন্তু এটা অন্য ধরনের সাদা। সানগ্লাস ছাড়া দেখা মুশকিল, সানগ্লাস টানা উচিত ছিল। যাক, মনে হচ্ছে না বেশি সময় তাকিয়ে থাকা যাবে সানগ্লাস ছাড়া। এবং এখানে অনেক ভিড়ও, সবাই লাইনে দাঁড়িয়ে আছে সুইস ফ্ল্যাগের সাথে ছবি তোলার জন্য। অনেক ঠান্ডা। এখানকার যে ভিউ, সেটা আসলে সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না। সুবহানাল্লাহ। যতদূর জানি এখানকার আবহাওয়া যখন তখন চেঞ্জ হতে পারে, তবে সাধারণত সামারে এখানকার তাপমাত্রা -7 ডিগ্রি থেকে 10 ডিগ্রির ভিতরে থাকে। তাই যারা এখানে আসবেন চেষ্টা করবেন মোটা কাপড় বা জ্যাকেট, গ্লাভস, ওয়াটারপ্রুফ শুজ বা হাই গ্রিপ বুট সাথে নিয়ে আসবেন। যারা সাথে বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই বাচ্চাকে নিজ দায়িত্বে রাখবেন, কারণ এখানে দেখতে পাচ্ছি শুধু একটা দড়ি ছাড়া আর কোনো ব্যারিকেড দেওয়া নাই। ঢুকে পড়লাম আইস প্যালেসের ভিতরে। ওয়াও, সবই বরফের তৈরি। তো বরফের তৈরি হওয়া সত্ত্বেও এখানে যতটুকু ঠান্ডা হওয়ার কথা, আমার কাছে তত ঠান্ডা লাগতেছে না। আইস প্যালেস হলো একটা লম্বা বরফের টানেল, আর এই পুরো টানেলটা বরফ কেটে কেটে তৈরি করা হয়েছে। 1000 বর্গমিটার বরফের এই টানেলের স্টেপে স্টেপে বরফের ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে। খুবই খুবই নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত। তবে খুবই পিচ্ছিল, তাই এখানে সাবধানে হাঁটতে হবে।
টানেলটি ঘুরে দেখতে আমাদের 20 মিনিট সময় লাগবে। আমরা এখন চলে যাব কিংস অবজারভেটরিতে। দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার ম্যাপ। খুবই খুবই কুইকেস্ট একটা লিফট এটা, যতদূর জানি। চলে আসলাম ইয়াংফ্রু ইয়কের সবচেয়ে উপরে স্ফিঙ্ক অবজারভেটরি দেখার জন্য। আরেকটা কথা তো আপনাদের বলাই হয়নি, ইয়াংফ্রু ইয়ক 2001 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। এর ভিতরে এইগার, মঞ্চ, ইয়াংফ্রো এবং দ্য গ্রেট অ্যালেটস গ্লাসিয়ারও রয়েছে। আর এটাই প্রথম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অ্যালপস পর্বতমালা যাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। এইটা অবজারভেটরি 1937 সালে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। আর এখান থেকে ইতালি এবং জার্মানির কিছু অংশ দেখা যায়। চেষ্টা করবো আমরা দেখার জন্য। উফ, কি অসাধারণ দৃশ্য! এই স্ফিঙ্ক অবজারভেটরি খুলে দেওয়ার পর থেকেই এটা বৈজ্ঞানিক কার্যকলাপের প্রতীক হয়ে ওঠে। 1950 সালে এখানে জ্যোতির্বিজ্ঞানের কপলা, মানে ওই যে গম্বুজটা নির্মাণ করা হয়। চলে আসলাম আলপেন সেন্সেশনে। প্রথমে ধারণা ছিল না কেমন হবে কি এটা, হ্যাঁ, তবে আসার পরেই দেখতে পাচ্ছি যেখানে শুরুতে রয়েছে একটা মাল্টিমিডিয়া রুম, এখানে রয়েছে একটা স্ক্রিন এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী। এই প্রদর্শনীর মাধ্যমে আসলে এখানে ইয়াংফ্রুর গল্প এবং উন্নয়নের ইতিহাস তুলে ধরা হয়েছে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এদের ইতিহাস। তো চলুন উপভোগ করি জায়গাটা।
কিভাবে এই ইয়াংফ্রুতে প্রথম মানুষ আসলো এবং কিভাবে তারা এই আসার রাস্তা তৈরি করলো, কিভাবে জনবসতি গড়ে তুললো, সব কিছু মিলেই এই ইতিহাসটি তুলে ধরা হয়েছে। আমরা আছি এখন স্নো ফান পার্কে। এখানে আরেকটু বেশি ঠান্ডা মনে হচ্ছে। এই ফান পার্ক বছরে মে থেকে অক্টোবর পর্যন্ত খোলা থাকে। আর এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে স্লাইড, স্নোবোর্ড, হাইকিং, জিপ লাইনে চড়াসহ আরও নানা ধরনের অ্যাক্টিভিটি। এর জন্য অবশ্য আলাদাভাবে আপনাদেরকে টিকিট করতে হবে, কারণ এখানের যে টিকিট আমরা নিয়েছি ইয়াংফ্রু এখানে আসার জন্য, এটার সাথে ইনক্লুডেড না। যারা মঞ্জস হাট যেতে চান তারা এখান থেকে সোজা যেতে পারবেন। সোজা অনেকেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে গেলেই একটা মঞ্চ যে মাউন্টেন, ওইটাতে হাইক করতে হবে, ওইটাই আর কি মঞ্জস হাট। সো ওখানে আমরা যাব না, কারণ আমরা প্রস্তুতি নিয়ে আসিনি এবং আমাদের সময় কম। তো আমরা এখন ফিরে যাব। দেখা শেষ করে অনেক ক্ষুধা লাগছে, রেস্টুরেন্টে যাব। তো রেস্টুরেন্টেই চলে আসলাম। আসলে ইউরোপের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট এটা। দেখি কোনো হালাল খাবার কিংবা ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে আমরা একটা হালাল খাবার পাচ্ছি আর 2টা ভেজিটেরিয়ান খাবার আছে। তো যাই হোক, আমরা দেখি কি খাওয়া যায়। কিচ্ছু নাই, খাবার সব শেষ, কারণ আমরা লাস্ট সময় আসছি। শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইস, এটা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমরা চলে আসলাম আবার স্টেশনে। ফেরত যেতে হবে নিচে। এখনকার ট্রেনে আমাদেরকে ধরতে হবে, কারণ এরপরের ট্রেন আমাদেরকে যেতে দেবে না, কারণ নির্দিষ্ট সময় অনুসারে আপনার টিকিট অনুসারে আসতে হবে। এইমাত্র ট্রেন থেকে নেমে আমরা উঠে পড়লাম এইগার এক্সপ্রেসে গ্লেনডেল ওয়ার্ল্ড টার্মিনালে ফেরত যাওয়ার জন্য। আরও 15 মিনিট লাগবে পৌঁছাতে। পুরোটা সময় কিভাবে যে কেটে গেল চিন্তা করতে পারতেছি না, কিভাবে সময়টা কেটে গেল। তবে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। জানি না কখন আর আসতে পারবো কিনা, হয়তো আসা হবে না, আল্লাহই ভালো জানেন। তবে এই যে স্মৃতিগুলা সারা জীবন থেকে যাবে। তবে যারা সুইজারল্যান্ডে বেড়াতে আসবেন তাদেরকে রিকোয়েস্ট করব একটা দিনের জন্য হলেও এখানে সময় দেওয়ার জন্য। যদিও একটু এক্সপেন্সিভ, তবুও চেষ্টা করবেন এখানে আসার জন্য। খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। আর যখন আসবেন হাতে অ্যাটলিস্ট 5-6 ঘন্টা সাথে নিয়ে আসবেন, যাতে সব কিছু ঘুরে দেখতে পারেন।
আমরা অলমোস্ট পৌঁছে যাচ্ছি গ্লেনডেনল টার্মিনালের কাছে। তো এখন বিদায় নেওয়ার পালা। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের আগের পর্বগুলো দেখেননি, দেখে নিতে পারেন, নিচের ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। পরবর্তীতে যত ভিডিওগুলো আমরা আপলোড করব সেগুলো আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর চেষ্টা করব আমরা খুব শীঘ্রই পরবর্তী পর্বগুলো নিয়ে হাজির হওয়ার জন্য আপনাদের সামনে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।